সর্বপ্রথম আমরা স্মরণ করছি বাংলাদেশের 2008 থেকে শুরু করে পিলখানা গণহত্যা থেকে শুরু করে পিলখানা শাপলা, এর মধ্যে বাংলাদেশে যত ক্রস ফায়ার, গুম, খুন, হত্যা, ধর্ষণ এবং সর্বশেষ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত বাবা মা ভাই বোন জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা গত 15 বছরে যেই সমস্ত শিশু তার বাবা মাকে গুম হতে দেখেছে, এখনো যেই শিশু বাবার ছবি বুকে নিয়ে ঘোরে যে গুম থেকে, আয়নাঘর থেকে কিছু মানুষ মুক্তি পেল, তার বাবারও মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কিন্তু তার বাবার লাশটা বুক চিরে পাথর ঢুকিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাকে তা বলাও যায় না। বন্ধুরা আমার, এই রায়টা শুধু বাংলাদেশের জন্য একটি নজির নয়। আমরা মনে করি একবিংশ শতাব্দীতে যতগুলো রাষ্ট্র হয়েছে, প্রত্যেকটা জাতি রাষ্ট্রের জন্য আজকে বাংলাদেশ একটি নজির স্থাপন করতে পেরেছে। আমরা প্রথমত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো টিমকে সমস্ত জুলাইয়ের শহীদ পরিবারের পক্ষ থেকে অশেষ দোয়া এবং সম্মান জানাচ্ছি। এরপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের জন্য যারা সব থেকে বেশি কষ্ট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম, তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা তদন্তকে নিখুঁত করবার জন্য জীবন পণ দিয়ে লড়েছেন, তাদের সকলের প্রতি বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। একই সাথে ইন্টারিম সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি। আমরা প্রফেসর ইউনূসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত, ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল, যেই মত বাংলাদেশে আসুক, আর কোনদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে নাকি আজকে আমার খুব মনে পড়ছে, আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন, আমরা রমজানের মধ্যে এখানে একটা 3 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। আপনাদের কাছে জানাই, আজকে আমরা আন্দোলন করবার ফলে, আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তারা প্রত্যেকেই গণহত্যা শুধু সমর্থনই যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে। আমাদের জন্য এটা অসীম অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতের রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন। আমার পাশে যে শহীদ পরিবাররা বসেছিলেন, তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন, তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বন্ধুরা আমার, এতদিন নতুন বাংলাদেশ বলে চিৎকার করেছি, আপনারা বলেছেন নতুন তো কিছুই নাই। আপনারা কি চিন্তা করতে পারেন, মিডিয়ার বন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সচিবালয়, পুলিশ, আর্মি সবাই বলেছে 1.5 বছর আগেও হাসিনার পতন জীবনে সম্ভব না, যদি মরলে পতন হয়। কেউ যদি বলতো তাহলে পাগল বলতো, জীবনে পারবে না, পরে চিন্তা করো, দেশে থাকলে ভালো করে থাকো, আর নইলে বিদেশ চলে যাও। যেই আদালত খুনি হাসিনা বানিয়ে এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি নেতাদেরকে শুরু করে জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, খুন করেছে, তার বানানো আদালতে, তার পুরো এস্টাবলিশমেন্টে আজকে শহীদ পরিবারের সামনে, চিরতরে অন্ধ হওয়া, পঙ্গু হওয়া মানুষের সামনে আদালত যে ন্যায় বিচারের নজির স্থাপন করেছে, আমরা মনে করি এই ন্যায় বিচারকে বাস্তবায়ন করবার জন্য
আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছপা হব না ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা জানাই, রায়ের প্রথম পার্টে বলা হয়েছে, আপনারা জানেন এখানে 3 জন আজকে যাদের বিরুদ্ধে ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই 3 জন ছিলেন। আপনারা জানেন খুনি হাসিনার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন 2টি রায় দেওয়া হয়েছে। প্রথম রায় তাকে আনটিল দ্য ন্যাচারাল ডেথ, তাকে যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় রায়ে তাকে বাংলাদেশের ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমাদের একটি আফসোসের বিষয় আপনারা জানেন, তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এই মামলার একজন রাজসাক্ষী হয়েছেন, আদালত নিজে অবজারভেশনে বলেছে, আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে সংঘটিত সকল অপরাধ স্বীকার করেছেন এবং তিনি এর জন্য লজ্জিত হয়েছেন এবং অ্যাপোলজি চেয়েছেন। ফাইন, আদালত নিজে বলেছে তিনি যেই পরিমাণ অপরাধ করেছেন তাতে তার প্রাপ্য আইন অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড। কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন, খুনি হাসিনার যত ডকুমেন্ট ছিল সেই ম্যাটেরিয়াল গুলো তিনি আদালতে খুঁজে পেতে সহযোগিতা করেছেন, এই জন্য তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে আমাদের পাশে যে সব শহীদ পরিবার ছিল অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি যদি এই মামলায় রাজসাক্ষী না হতেন, তবু খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোনো আইন বাঁচাতে পারতো না। কারণ মাত্র 1.5 বছর আগে, 1.5 বছরের কম সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকারগুলোকে আমি ফাঁসি দিছি, এদেরকেও ছুড়াই দিব আমি বইলে দিছি। তার ভাই তাপসের সাথে বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দিছে। এই কল রেকর্ডগুলো থাকার পরেও এই আইজি উনি যদি রাজসাক্ষী না হতেন, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো। এরপরেও তিনি যেহেতু রাষ্ট্রের আইনি কাঠামোকে সহযোগিতা করেছেন, তার ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত, অন্তত তাকে যাবজ্জীবনটা দেওয়া যেত। কিন্তু যাবজ্জীবন না দিয়ে যখন 5 বছর তার কারাদণ্ড দেওয়া হলো, 5 বছর পর তিনি জেল থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটবেন, এই শহীদ পরিবারের বাবা মা তারা কি এটা নিতে পারবে যে তার মাধ্যমে পুলিশ গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে, সে এখন মুক্ত বাতাসে ঘুরছে? সুতরাং আমরা ইনকিলাব মঞ্চও চিন্তা করছি শহীদ পরিবার সবাইকে নিয়ে যদি আইন কভার করে, আজকে এখানে প্রোগ্রাম শেষ করেই আমরা বিজ্ঞ অনেকজন আইনজীবীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমরা তাদের সাথে বসবো এবং এই পুরো ভার্ডিক্টটা যখন প্রকাশিত হবে, আইন যদি কভার করে, আমরা তাহলে এই আইনটাকে চ্যালেঞ্জ করে, এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবার চিন্তা ভাবনা করছি। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা জানানো দরকার। রায় তো হয়েছে, এটা আমাদের জন্য ঐতিহাসিক বিজয়, কারণ হাসিনার বানানোর আদালত, তার বাপের বানানো রাষ্ট্র, যেই রাষ্ট্রের আমার কাছে একটা কল রেকর্ড আছে, গোপালগঞ্জের ছাত্রলীগ একজন ফোন দিয়েছে, আমি খুব আনন্দ নিয়ে শুনেছি। এখন তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধরে মাপ চান। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, হাসিনার পা ধরে মাপ চাই, প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন। দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায়, তাহলে 18 কোটি জনগণ তার পা ধরে মাপ চাইতে চাই, একটু পা আনার ব্যবস্থা করে দেন। দেখেন এখন পর্যন্ত কোনো অনুতাপ বোধ নেই। আওয়ামী লীগের ভাই বন্ধুরা যারা আপনারা ছোট আওয়ামী লীগ গণহত্যা করেন নাই, শুধু শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে, আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইরা, সে গন কেস, এই শহীদ পরিবাররা বাইচে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফেরত আসবে না। আসলে তাকে সরাসরি যেই ফাঁসিটা সে মানুষকে দিয়েছিল, সেই ফাঁসিতে এবার তাকে ঝুলতে হবে। আর আপনাদেরকে আওয়ামী লীগের ভাইরা আরেকটা কথা বলি, আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে। এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করব, তো ফাঁসির আসামিকে তুমি ধরে রাখতে পারো না। আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক বিশ্বনন্দিত একজন,
আলোচক, তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে। ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই, তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই। শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে, আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়েককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ভাবেন জাকির নায়েক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি না। তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই। আর গত 15 বছরে হাজারো হাজারো মানুষ খুন করে গুম করে হত্যা করে, 1 বছর আগে জুলাইয়ে গণহত্যা করে সে এখন দিল্লিতে গিয়ে ঘুমায়। আমাদের কাছে তো ফেরতই দেয় না, বরং উল্টো আমাদের কাছে সে জাকির নায়েককে ফেরত দেওয়ার কথা বলে। কত লজ্জা, কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র। আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই। এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অ্যাকিউজড, অভিযুক্ত। আমরা টকশোতে বলতাম খুনি হাসিনা, সুশীলরা বইলে উঠতো খুনি বলেন, তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে? আমরা বলতাম ঠিক আছে, তাহলে খুনি বলবো না। ফ্যাসিস্ট বলে না, তার সাথে ফ্যাসিস্ট যায় না। তাহলে বলি ফেরাউসিনা, বলে এটা কেমন কথা, অসভ্য কথা। তাহলে সভ্য কথা কোনটা বললে হয়? যা বলি সেইটাই অসভ্য। খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা, এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা। আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না রাখেন, আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবেন। বাংলাদেশের আইনি কাঠামো আদালতে সে এখন খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা। এবং আজকে আদালত অবজারভেশনে বলেছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা গণহত্যা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের নামের আগে বলতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগ, গণহত্যাকারী যুবলীগ এবং গণহত্যাকারী ছাত্রলীগ আপনাদেরকে বলতে পারতে হবে। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশ ভারতের সাথে বন্দী প্রত্যাবর্তন চুক্তি আছে। সেই চুক্তির আলোকে বাংলাদেশ সরকারের হাতে এখন প্রমাণ আছে। এখন আর সে অ্যাকিউজ বা অভিযুক্ত না, এখন সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের নিয়মে যার বিরুদ্ধে রায় হয় 30 দিন সময় পান তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য। হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এখানে জাস্টিস হয় নাই। আমরা আবার হাসিনাকে একটা অনুরোধ জানাই, আজকে থেকে 30 দিন সুযোগ আছে, আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে আপিল করেন। কারণ গত 15 বছর ধরে শুধু আপনি না, বেগম জিয়া থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকের জীবন ধ্বংস করা হয়েছে। কেউ দেশ ছাইরা পালাইয়া যায় নাই, এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে। সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক, আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়িয়ে আছে, তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন, আমরা আপনাকে সেটা দেখতে চাই। আর যদি আপনারা জানেন আইনে আছে যার বিরুদ্ধে রায় হবে সে যদি অ্যাবসকন্ডার হয়, তারা তো সবাই পলাতক, তারা লোক আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই, তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না। যেহেতু খুনি হাসিনা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই, এখন তার অ্যাবসকন্ডিং আছে। সুতরাং আগামী 30 দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই। আপনাদেরকে বলি অতি দ্রুত খুনি হাসিনার রায়ের কার্যকর করতে হবে। আপনারা এখন যদি কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন অথবা প্রফেসর ইউনূসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি, এবার ক্ষমতায় বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, তারা এই রায় কার্যকর করুক না করুক, এইটা হবে না। রায় যেহেতু দিয়ে ফেলছেন, রায় কার্যকর করে বিদায় নিতে হবে। এবং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি অপরাপর সকল দলের নির্বাচনী ইশতেহারের সবার প্রথম এজেন্ডায় থাকতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যারা কাজ করছে, যেই গতিতে কাজ করছে, নির্বাচিত সরকার এসে এই কাজকে ব্যাহত করতে পারবে না। এবং প্রত্যেকটা গণহত্যার বিচার সুষ্ঠুভাবে শুধু করলেই হবে না, রায় কার্যকর করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাও তাদেরকে নিতে হবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা অতি দ্রুত জানাচ্ছি যে এই রায় হয়ে গেছে, আজকে আমরা মিষ্টি বিলি করি নাই। দেখেন আমরা কিন্তু অনেকে মনে করছে বাতাসে খাওয়াই নাই। খুনি হাসিনার লাশটা যখন শহীদ
পরিবার জেলখানা থেকে ফাঁসির পরে গ্রহণ করবে, সেই লাশের সাথে কোটি কোটি মিষ্টি যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই মিষ্টির দাম দিল্লি আমাদেরকে পাঠাবে যদি বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক সে করতে চায়। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে, বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে ভারত নিরাপদ থাকবে না। আপনার স্থিতিশীলতার জন্য, আপনার শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা যদি ন্যূনতম সভ্যতার আইডিয়া আপনাদের থেকে থাকে, গণহত্যাকারী ফাঁসি দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত ফিরিয়ে দিবেন। আর যদি না ফিরিয়ে দেন, আপনাদের মাধ্যমে বলে রাখি, খুনি হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত না। নইলে আজকেও তার ভিডিও করে দেখার কথা, তার যে চরিত্র, সে আজকেও এসে বলার কথা ওরে ধর ওরে মার ওরে স্যার, কিন্তু সে বলতেছে না। যদি সে দিল্লিতে মরে, বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে তাকে জীবিত অবস্থায় আসতে হবে, আদালতে আত্মসমর্পণ করতে হবে, বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে পারতে হবে। আর যদি না আসে, তাহলে দিল্লিতে যদি তার কবর হয়, কবর তো হবে না, দিল্লিতে মরে গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে। বাংলাদেশের আজাদির জমিনে কোনো লেনদেন জায়গা হবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে নাগরিক পর্যায় থেকে অনুরোধ জানাই, আজকে থেকে আমাদের একটাই দাবি হবে, অতি দ্রুত এবার রায় কার্যকর করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা যদি মনে করি আমরা এবার বাড়িতে ফিরে যাব, এটা আমাদের জন্য কিন্তু বড় বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ সর্বশেষ 1 মিনিট বলে শেষ করি বন্ধুরা, ওহুদের যুদ্ধের কথা আপনাদের মনে আছে। ওহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিলেন। সামান্য ভুলে আল্লাহর রাসূল 70 জনকে এক জায়গায় পাহারা দিতে বলেছেন। তারা বলেছেন এখন তো সবাই জিতেই গেছি, আমরা ওখানে যাই। সেই ভুলের কারণে সেই তৎকালীন শত্রুরা এসে, কাফেররা এসে মুসলমানদেরকে কিন্তু নাই করে দিয়েছিল। আমরা সেই অবস্থায় আছি। আমরা যুদ্ধের প্রথম দাবি জিতেছি, চূড়ান্ত দাবি জিতি নাই। সাপ মেরে সাপের লেজ বাঁচিয়ে রাখা যাবে না। আমাদের যে বিপ্লবী ভাইরা 75-এ বিপ্লব করছিলেন, 2-1টা লেন্দা বাঁচিয়ে রাখার কারণে এখন বাংলাদেশের কি অবস্থা হয়েছে দেখেন। এইবার রায় দিয়ে ঘুমিয়ে গেলে হবে না। বাংলাদেশের আদালতকে বলি, ব্যুরোক্রেসির সবাইরে বলি, রায় যেহেতু হয়ে গেছে, হাসিনা আসলে আর মাপ চাইয়ে কিন্তু পার পাবেন না, কারণ রায় আপনারা দিয়ে ফেলছেন। সুতরাং যদি বাঁচতে চান, তাই ওই রায়কে কার্যকর করে নিয়ে বাঁচতে হবে। অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং ইন্ডিয়ার কাছে যদি ইন্ডিয়া আমাদেরকে গণহত্যাকারীটাকে ফিরিয়ে না দেয়, অতি দ্রুত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে হবে। ইন্টারপোল থেকে যদি রেসপন্স না পাওয়া যায়, প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে, কমিউনিটিতে বাংলাদেশ সরকারকে প্রতিদিন বলতে হবে, আমার ফাঁসির আসামি ভারতে ঢুকে আছে, আপনারা ওরে ফেরত দিতে বলেন। সর্বশেষ যদি না করে, আমরা যারা আইনজীবী আছে তাদেরকে অনুরোধ করব, আমরাও আপনাদের সাথে বসবো। দিল্লির বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে। হয়তো তারা আমাদেরকে এই ফাঁসির আসামিকে জীবিত ফেরত দিবে, অথবা তারা যে তার ওখানে লাশ পোড়াই দিয়েছে তার ভিডিও প্রকাশ করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।